নমস্কার বন্ধুরা, আমি তোমাদের বন্ধু সোমনাথ। তোমাদের প্রত্যেককে আমাদের ইউটিউব চ্যানেল সাহিত্যের সৌহার্দ্যতে স্বাগত জানাই। আজ আমরা নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওটার বিষয়বস্তু এতক্ষণ তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো। হ্যাঁ, ক্লাস 11-এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে নিউ সিলেবাসটা এসেছে, তার যে শিল্প সাহিত্য সংস্কৃতি সম্পর্কিত বা বাংলা সাহিত্য সম্পর্কিত যে একটা তথ্যবহুল বই দিয়েছে টেক্সট বুকের পাশাপাশি, সেই বই থেকেই আজকের আমাদের আলোচনা। সেই বইয়ের প্রথম টপিক কি না, প্রাচীন বাংলার সমাজ ও সংস্কৃতির যে ইতিহাস, প্রাচীন বাংলার যে সাহিত্যিক নিদর্শন, সেই সম্পর্কিত তথ্য নিয়েই আজকের আমাদের এই আলোচনা। তোমরা ইতিমধ্যে প্রত্যেকেই জেনে গেছো যে আমাদের এই আলোচনা অবভিয়াসলি এমসিকিউ বেসিস। কেন না, তোমাদের পরীক্ষায় প্রত্যেকে এমসিকিউ এর মধ্যে দিয়ে কিন্তু লিখতে হবে। তোমরা দেখবে বাজার চলতি বিভিন্ন বই থেকে শুরু করে বিভিন্ন রকম ইউটিউব চ্যানেল যারা শুধু এমসিকিউ এর তথ্য দিয়ে যাচ্ছে। আমি বলবো তথ্য তো মনে রাখবেই, কিন্তু বিষয়টা যদি না বুঝতে পারো, বিষয়টা সম্পর্কিত যদি ধারণা না তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে কত মুখস্থ করতে পারো। একটা মানুষের মুখস্থ করার একটা বিদ্যা থাকা দরকার। সবাই কিন্তু সে বিষয়ে পারদর্শী নয়। যারা পারদর্শী অবশ্যই তারা এই বিষয়ে কিন্তু অনেকটা বেশি কৃতকার্য হওয়ার পথে এগিয়ে থাকবে। কিন্তু যারা নয়, আজকের ভিডিওটা মূলত তাদের জন্য, পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য। পিছিয়ে থাকলে তারা যে সারা জীবন পিছিয়েই থাকবে এমন তো হতে পারে না। পিছিয়ে থেকেও কিভাবে এগিয়ে যাওয়া যায়, কোন কোন তথ্যগুলো মনে রেখে কোন জিনিসগুলো শুধুমাত্র বুঝে নিলে আমার আর বইটাও পড়া লাগবে না। অবশ্যই তা বলে বলছি না যে বই পড়ো না, বই অবশ্যই পড়বে, টেক্সট বুক পড়া মাস্ট। কিন্তু যারা হয়তো অত্যাধিক বেশি তথ্য মাথায় ধরে রাখতে পারো না, তারা কি করবে? তারাও তো পরীক্ষা দেবে, তাদেরও তো পাশ করতে হবে। আজকের ভিডিওটা সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য, অর্থাৎ একটু পিছিয়ে পড়া দুর্বল শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য। তবে বলবো, শুধু দুর্বল ভেবে নিজেকে পিছিয়ে রাখলে চলবে না। ভিডিওটা দেখার পর নিজেকে সবল হতে হবে, আরো এগিয়ে আসতে হবে। যে জায়গাগুলো খামতি রয়েছে সেই জায়গাগুলোকে আরো তৈরি করে নিতে হবে, তবেই কিন্তু আমরা এগিয়ে যাব। যাই হোক, আলোচনা শুরু করছি। আমাদের আজকের আলোচনা যেহেতু বাংলা সাহিত্যের আদিতম নিদর্শন বা প্রাচীন বাংলার সমাজের যে সাহিত্যের রূপরেখা, সেই বিষয়টা কেন্দ্রিক। সেটা পড়তে গেলে তোমাদের সবার আগে মনে রাখতে হবে আজকের যে বাংলা ভাষাটা আমরা পড়ছি, এটা এলো কোথা থেকে, এর উৎপত্তি স্থলটা কোথায়। আমরা তার ইতিহাস জানবো, ভাষার ইতিহাস। কিন্তু সেই সম্পর্কিত একটা ছক আকারে একটা ভিডিও আমরা প্রস্তুত করেছি। তোমরা না দেখে থাকলে কমেন্ট সেকশনের ফার্স্ট লিঙ্কে ভিডিওটা একবার চালিয়ে দেখে নিও, তোমরা উপকার হবে, বাংলা ভাষার উৎপত্তি সম্পর্কে জানতে পারবে। কিন্তু উৎপত্তিটা তো জানলাম সেই ভিডিও থেকে, কিন্তু সেটা জেনে আসার পর যেটা সবার আগে প্রয়োজন, সেটা হয়েছে যে বাংলা ভাষার প্রথম যেটা পড়েছিলাম সেটা কি। সেটা তো আমরা চোখে দেখিনি, বা সেই সময় মানুষ যেভাবে কথা বলতো, যেভাবে তাদের চলন বলন ছিল, সেগুলো তো আজকের 2024-এ দাঁড়িয়ে দেখা সম্ভব নয়, জানা সম্ভব নয়। কিন্তু সেটা আমরা জানলাম কিভাবে? তার একমাত্র উপাদান হচ্ছে এই সাহিত্যিক উপাদান। আর সাহিত্যিক উপাদান বলতে বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন যা, তা হচ্ছে চর্যাপদ। যদিও ভাষাতাত্ত্বিকদের মতামত এটা মনে রাখবে, কেননা চর্যাপদের পাশাপাশি গোরক্ষ বিজয়, ময়নামতির গান, দোহা, এই জাতীয় বেশ কিছু সাহিত্যিক নিদর্শন সেই পর্বে আমরা দেখে থাকলেও ভাষাতত্ত্ববিদরা বিভিন্নভাবে আলাপ আলোচনা এবং তাদের বিভিন্ন রকম দৃষ্টিভঙ্গির বিচারের নিরিখে তারা সেগুলোকে সেই সমপরিমাণ মর্যাদায় ভূষিত করতে পারেনি। তাই চর্যাপদকে যে পর্যায়ে তারা ভাবিয়ে রেখেছে, যে পর্যায়ে উন্নীত করেছে, সেই জায়গাটা কিন্তু আগে জানা দরকার। সুতরাং সেই চর্যাপদকে তারা মান দিয়ে গেছে বলেই আজকের সে সসম্মানে ভূষিত, এবং আমরাও চর্যাপদকে সেই রকম মানের জায়গায় রাখছি। প্রথমেই বলি, চর্যাপদের নাম কিন্তু চর্যাপদ ছিল না। চর্যাপদের নাম ছিল চর্যা চর্য বিনিশ্চয়, এবং এটা কিন্তু কোনো সাহিত্য কেন্দ্রিক বইও নয়।
একটা সময় ছিল পাল যুগের আমলে, যখন আমাদের বিভিন্ন মানুষদেরকে বিভিন্ন রকমভাবে অত্যাচার করা হচ্ছিল, সেই সময় পড়বে এক শ্রেণীর ধর্মাবলম্বী, কারা তারা না, বৌদ্ধ ধর্ম অবলম্বনে যারা জীবনকে অতিবাহিত করে চলে, সেই বৌদ্ধ সহজিয়া সাধক সম্প্রদায়, তারা কিন্তু নিজেদের জীবন দর্শনকে একটা অন্য পর্যায়ে ভূষিত করেছেন। তারা তাদের জীবনকে কিভাবে দেখছেন, তাদের জীবনের গঠন শৈলী কি, তাদের ঈশ্বর সাধনা কেমন, তারা কিন্তু আমাদের মতো এই মূর্তি পূজা করেন না, বা কোনো মন্দির মসজিদে বা গির্জায় গিয়ে পূজা অর্চনা করেন না, তারা দেহ সাধনা করেন। তারা মনে করেন ইরা, পিঙ্গলা, সুষুম্না, এই জাতীয় শারীরিক গঠন বৈষম্যের যে দৃষ্টান্তগুলো আমরা দেখি, সেগুলোর মধ্যে দিয়েই আমরা ঈশ্বরকে সাধনা করতে পারবো, তাই দেহের মধ্যে ঈশ্বরের বাস। এই রকম কেন্দ্র করে তারা কিন্তু বিভিন্ন রকম গান লিখে গেছেন। অ্যাকচুয়ালি এগুলো কিন্তু এক একটা গান। 24 জন পদকর্তা মিলে এই গানের রচনা করেছেন। যদিও মতান্তরে কেউ কেউ বলে থাকেন 23 জন পদকর্তা, কিন্তু সর্বসম্মতভাবে ধরলে আমরা 24 জনের কিন্তু উল্লেখ পাই। তারা প্রায় 50টি কবিতা লিখে গেছেন বা পদ লিখে গেছেন। কিন্তু কথা হয়েছে এই 50টা, সেখানেও একটা কনফিউশন আমরা তিব্বতী অনুবাদে দেখেছি 51টি অনুবাদ, কোনো কোনো জায়গায় 51ও বলা হয়ে থাকে। তবে টেক্সট বুকে 50কে তোমরা যেহেতু রয়েছে, তাই 50টিকেই মান্যতা দেবে। এবার আরো আরেকটা জিনিস বলি, যে তারা তো লিখে গেলেন তাদের সাধন প্রণালী, কিন্তু তারা কোথায় লিখে গেলেন, কখন লিখে গেলেন, সবটাই যেন কালের নিয়মে হারিয়ে গেল। দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে তারা এই রচনাগুলো করে গেলেন। করে যাওয়ার পরে সে বই কোথায় হারিয়ে গেল কেউ জানে না। এমন সময় মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী 1907 খ্রিস্টাব্দে নেপালের রাজ দরবারের গ্রন্থাগার থেকে এগুলির কিন্তু উদ্ধার করলেন বেশ কিছু বই, যার মধ্যে চর্যাপদ একটি বই। তিনি বইটি এনে নিজে পুরো নিজের হাতে লিখলেন, কপি করলেন। অ্যাকচুয়ালি লেখা ছিল তালপাতার, সেই তালপাতা দেখে দেখে তিনি নিজে লিখলেন এবং বইটা সম্পাদনা করলেন বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 1916 সালে। এবার যখনই তিনি প্রকাশ করলেন, সেই সময় তো সর্বসম্মুখে চলে এলো বইটা, তখন সবাই বইটা নিয়ে আলাপ আলোচনা এগুলো করতে লাগলেন, এবং এগুলো নিয়ে যখন কাটাছেঁড়া চললো, তখন ভাষাতত্ত্ববিদরা বিভিন্ন সিদ্ধান্তে উপনীত হলেন। তারা দেখলেন চর্যাপদের মধ্যে লুকিয়ে রয়েছে বাংলা সাহিত্যের খুঁটিনাটি বিষয়। তার ভাষা একটা পদ বলি, কায়া তুর্বর পঞ্চবিডাল চঞ্চল চিয়ে পৈঠ কাল দৃঢ়া করিয়াই মহাসুহ পরিমাণ লুই বানাই গুরু পুচ্ছিয়া জানা, ইত্যাদি ইত্যাদি। আরো লাইন আছে, আমি আর বলে সময় অতিবাহিত করছি না। চর্যাপদের প্রথম সংখ্যক পদের এই কবিতাটি, এইটি যখন আমরা পড়ছি, তখন দেখো কিছুটা বাংলা ভাষা, আবার যেন বুঝতেও পাচ্ছি না। কেন বুঝতে পাচ্ছি না? কারণ সাধন প্রণালী সম্পর্কিত তাদের লেখা। এই লেখা যখন আমরা পড়বো, আর্ধেক কিছু বুঝবো, আর্ধেক কিছু বুঝবো না, কিছুটা মাথার ওপর দিয়ে যাবে। তাই জন্যই হরপ্রসাদ শাস্ত্রীর নামকরণ করলেন সন্ধ্যা ভাষা। সন্ধ্যার ম্লান লগ্নে যেমন আকাশ আলো আঁধারি ভাব থাকে, কিছুটা বোঝা যায়, কিছুটা বোঝা যায় না, এর অবস্থাও ঠিক তেমন, কিছুটা বোঝা যায়, কিছুটা বোঝা যায় না। বোঝা না বোঝার দাঁড়িপাল্লায় কোথাও যেন এটা একটুখানি পিছিয়ে পড়ছে। যাই হোক, তাই জন্য এমন একটা নামকরণ তিনি করলেন, আর এই নামকরণের মধ্যে দিয়েই আমরা তার ভাষাকে খুঁজে পেলাম। এবং চর্যাপদে দেখলাম সংস্কৃত ভাষায় মণিদত্ত বিভিন্ন টিকা লিখে গেছেন। এরপর তিব্বতী ভাষায় এর অনুবাদ হয়েছে, প্রবোধচন্দ্র বাগচি সেই তিব্বতী ভাষায় অনুবাদ করেছেন। তার আবার টিকাকরণ করেছেন কীর্তিচন্দ্র চন্দ্র। তারা এইরকম ভাবে বিভিন্ন ভাবে চর্যাপদকে সমৃদ্ধ করেছে, আর সেই চর্যাপদের ভাষাই বাংলা ভাষার আদিতম নিদর্শন হিসেবে আমাদের বাংলা সাহিত্যে পরিচিত। এর মধ্যে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের কথা আমরা দেখতে পেয়েছি, যেখানে ডোম, হাঁড়ি, বাগদি, এই জাতীয় নিম্ন শ্রেণী পর্যায়ভুক্ত মানুষদের কথা, যাদেরকে সমাজ বিচ্যুত করে রাখতো। আজকালকার দিনে যদিও তাদের সঙ্গে আমাদের কোনো ভেদাভেদ নেই, আমরা প্রত্যেকেই সমান, কিন্তু তৎকালীন যুগে সেই মানুষগুলো কোথাও যেন একটু পৃথক ছিল আমাদের থেকে। সেই পৃথকীকরণের জন্যই সেই মানুষগুলো কিন্তু সমাজের বিভিন্ন শ্রেণী
পর্যায়ভুক্ত হিসেবে জীবনযাপন করতেন, তাদেরকে ব্রাহ্মণ শ্রেণী কিভাবে অত্যাচার করতে এবং সমাজ থেকে আলাদা করে রাখতো তার দৃষ্টান্ত আমরা চর্যাপদে পাই। যাই হোক, একটা সময় ছিল যেগুলো লং কোয়েশ্চেন হিসেবে আমরা এগুলো লিখতাম, এখন সেগুলো আর নেই। এখন শুধু তোমরা বিষয়টা আশা করি বুঝতে পেরেছো যে বাংলা সাহিত্যের আদিতম নিদর্শনটা কেমন ছিল। এবার এখান থেকে যে যে পয়েন্টগুলো জাস্ট তোমরা মনে রাখবে। প্রথম পয়েন্ট কি মনে রাখছো? কবে লেখা হয়েছে? দশম থেকে দ্বাদশ শতাব্দীতে। কারা লিখেছেন? বৌদ্ধ সহজে সাধক সম্প্রদায়রা লিখেছেন। কতজন সাধক সম্প্রদায় ছিলেন? 24 জন। এদের মধ্যে সব থেকে আদিতম কবিকে লুইপাদ, আর সব থেকে বেশি সংখ্যক পদকে লিখেছে কাহ্নপাদ। এবার এদের সম্পর্কিত তথ্য জানা হয়ে গেলেই এই কয়েকটা ব্যাকগ্রাউন্ড তা আমাদের জানতে হবে কোন ভাষায় লিখেছে। সন্ধ্যা ভাষায় লিখেছে। এটা কি না বৌদ্ধদের ধর্মাবলম্বী কিছু গান, সেটা পরবর্তীতে কবিতা বা সাহিত্যিক নিদর্শন হিসেবে পরিচিতি প্রাপ্ত হয়েছে। এই গেল ব্যাকগ্রাউন্ড। এর পরবর্তী কে আবিষ্কার করেছেন? না মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কার করেছেন। এনার উপাধি মহামহোপাধ্যায়, নাম হরপ্রসাদ শাস্ত্রী, এটা মনে রেখো। কোথা থেকে আবিষ্কার করেছেন? নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে আবিষ্কার করেছেন। এবার কিসে লেখা ছিল? তালপাতায় লেখা ছিল। এবার এইটাই তিনি কি করেছেন? নিয়ে এসে কপি করে সম্পাদনা করেছেন। কত সালে সম্পাদনা করলেন? 1916 সালে সম্পাদনা করলেন। কোথা থেকে সম্পাদনা করলেন? না বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে সম্পাদনা করলেন। এবার এই কয়েকটা তথ্য যদি তুমি জেনে রাখতে পারো, আশা করা যায় এর মধ্যে থেকেই কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন দেবে। এর বাইরে কিন্তু প্রশ্ন হয় না চর্যাপদে। এটাই মনে রেখো, বাংলা সাহিত্যের আদিতম নিদর্শন চর্যাপদ, যার প্রকৃত নাম হচ্ছে চর্যাচর্য বিনিশ্চয়। এবার এইটুকু তথ্য যদি তুমি মাথায় রাখতে পারো, এর বাইরে আর কিচ্ছু লাগবে না। তুমি বেসিক কনসেপ্টটা গ্রহণ করলে এবং একই সঙ্গে আমি যে তথ্য জাস্ট কয়েকটা বললাম তুমি পজ করে করে খাতায় টুকে নাও। এর বাইরে আর কিচ্ছু লাগবে না। চর্যাপদ থেকে এই কটা কোয়েশ্চেন করলে এর মধ্যেই তুমি কমন পাবে, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। এর বাইরে কোয়েশ্চেন হবেই না। তোমরা এইটুকু আলোচনা মনে রাখো, এইটুকুতে সমৃদ্ধ হও। তোমাদের সমৃদ্ধিতে আমার সমৃদ্ধি। আশা করি আলোচনা তোমাদের পছন্দ হয়েছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের আরো এগিয়ে চলার পাথেয় হয়ে থেকো। তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করো, কারণ তারাও নতুন এই সেমিস্টার সিস্টেমে, তোমরা প্রথম। তোমরা যদি একটু উপকৃত হও তারাও কিন্তু উপকৃত হবে। আশা করি তোমাদের ভালো লাগবে, তোমরা এগিয়ে যেতে পারবে। আর এর পরবর্তী ক্লাস 11-এর আর অন্য কোন কোন বিষয়ের ওপর ভিডিও পেতে চাও কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। আর আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চিহ্নটিকে ক্লিক করে দিও। তাহলে আমরা যখনই আমাদের নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে কিন্তু তোমার কাছে পৌঁছে যাবে। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে।